আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হতে পারে। ছাত্র আন্দোলনে গণহত্যার মামলা নিয়ে ডক্টর ইউনূস আইসিসির আলোচনা। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের। নির্বাচন নিয়ে কি ভাবছে বিএনপি জানালেন মির্জা ফখরুল। নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে জামায়াত আমিরের বার্তা। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির গুরুত্বপূর্ণ ৩ সংগঠন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হতে পারে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে, যার জন্য সারদার সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত ১৯ আগস্ট একটি রিট করেছিলেন, কিন্তু আদালত তা বাতিল করে দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে এক কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনো চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। ছাত্র আন্দোলনে গণহত্যার মামলা নিয়ে ডক্টর ইউনূস ও আইসিসির আলোচনা। আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ খান নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে গণহত্যার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়েও আলাপ করেন প্রধান উপদেষ্টা। খবর বাসস। এই সময় এ খান বলেন, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনূসের ৩ দফা প্রস্তাবের প্রশংসা করেন। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। এ সময় সেখানে আইসিসির প্রধান প্রসিকিউটর বক্তব্য দেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার নিমিত্তে জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব, রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তায় পরিকল্পনা জোরদার এবং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টা। করিম খান বলেন, এ ৩ দফা যথার্থ। অধ্যাপক ডক্টর ইউনূস আইসিসির প্রধান প্রসিকিউটরের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। এই বিপ্লবে কমপক্ষে ৭০০ জন শহীদ হয়েছে এবং ২০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে, তবে তিনি বলেন আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান। তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সহ বিশ্ব নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০টার মধ্যে এ ভাষণ দেবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বাংলায় ভাষণ দিবেন। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা করছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকার পতনের ১ মাস ২০ দিন পার হওয়ার পরেও দলের কর্মীরা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। প্রকাশ্যে দলের কোনো কর্মসূচি পালন করতে পারছেন না তারা। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কিছু বক্তব্য প্রকাশ্যে আসছে। ছাত্র জনতার আন্দোলনের চাপে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মী আত্মগোপনে যেতে বাধ্য হয়। এখন পর্যন্ত তারা আত্মগোপনেই রয়েছেন, প্রকাশ্যে কাউকে দেখা যায় না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, নেতাকর্মীদের মধ্যে সার্বক্ষণিক হামলা ও গ্রেপ্তারের ভয় কাজ করছে, বিশেষ করে দলের বিভিন্ন পর্যায়ের পদে যারা রয়েছেন। এর মধ্যে দলের কয়েকজন কর্মী সমর্থক গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন। এখনো বাড়িঘরে হামলার আশঙ্কা করছেন অনেকে। এক ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের অধিকাংশই দেশের বাইরে চলে গেছেন বলে জানা গেছে। যারা দেশে আছেন বা যেতে পারেননি তারা এখনো দেশ ছাড়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা পর্যায়ে নেতারাও দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে চলেও গেছেন। কেউ কেউ বিমানবন্দর ও সীমান্ত দিয়ে বৈধ অবৈধভাবে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা। ওই সূত্রগুলো জানায়, দীর্ঘদিন আত্মগোপনে বা নিজেকে আড়াল করে রেখে অনেক আর টিকে থাকা সম্ভব হচ্ছে না, আবার প্রকাশ্যেও আসতে ভয় পাচ্ছেন। এই অবস্থায় তৃণমূলের কর্মী পর্যায়ে কেউ কেউ বাধ্য হয়ে প্রকাশ্যে আসার চেষ্টা করছেন, তবে এতে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীদের ধাওয়া হামলার শিকার হচ্ছেন বলেও জানা গেছে। আবার কেউ কেউ বিভিন্ন মাধ্যম দিয়ে নিজ নিজ এলাকায় বিএনপির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, তাদের কোনো সহযোগিতা পাওয়া যায় কিনা। এদিকে 1.5 মাস অতিবাহিত হওয়ার পরও দলের নেতাকর্মীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হলেও কেউ কেউ মনে করছেন এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক কেন্দ্রীয় নেতা বলেন, পরিস্থিতি একটু স্বাভাবিক হতে আরো 2-1 মাস সময় লাগতে পারে। এদিকে আবার কেউ কেউ মনে করছেন পরিস্থিতি সহসাই অনুকূলে আসবে না, কারণ আওয়ামী লীগকে বাইরে রেখে সংস্কার ও নির্বাচনের চিন্তা ভাবনা চলছে, ফলে আওয়ামী লীগকে চাপে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে দলটির আরেক নেতা বলেন, আওয়ামী লীগ যাতে নির্বাচনে যেতে না পারে সে চেষ্টা হবে, তাই পরিস্থিতি অনুকূলে আসতে সময় লাগবে। সম্প্রতি সংস্কার ও নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে এই আশঙ্কার ইঙ্গিত রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সেনা প্রধানের এক সাক্ষাৎকারের পর ওই একই সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন, আমাদের অন্তত এখনো একটি নির্বাচনের প্রত্যাশিত সময়সীমা আছে জেনে আমি খুশি, তবে আমরা এই নাটক আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয়, তারপর পরিস্থিতি আরো খারাপ হয়। তিনি এটা উল্লেখ করেন যে তার দল ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। দলের এই পরিস্থিতিতে প্রকাশ্যে আসতে না পারায় অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যম দলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে পোস্ট দেওয়া হচ্ছে। এর মধ্যে কর্মীদের জন্য নির্দেশনা, সমর্থক ও দেশের মানুষের প্রতি বিভিন্ন আহ্বান, নেতাকর্মীদের উপর হামলার তথ্যচিত্র তুলে ধরা হচ্ছে। এই পেজ থেকে করণীয় প্রসঙ্গেও নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেল, এক্স অ্যাকাউন্ট, টেলিগ্রাম চ্যানেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা হচ্ছে দলীয় কাজে। তথ্য দেওয়া নেওয়ার জন্য দলের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এছাড়া দলের কোনো নেতা কর্মী নিজের এসব সামাজিক মাধ্যমের পেজ ও অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করছেন। বৃহস্পতিবার ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের আহ্বান জানানো হয়েছে। এর আগে দলের ক্ষতিগ্রস্ত কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের আহ্বান জানানো হয় এই অফিসিয়াল ফেসবুক পেজে। ওই পোস্টে বলা হয়, আওয়ামী লীগের প্রায় 50,000 নেতাকর্মীর পরিবার করুণ অবস্থায় রয়েছে, তবে আওয়ামী লীগের অফিসিয়াল ইমেল এখনো ব্যবহার করা হচ্ছে না। গত 22 সেপ্টেম্বর ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়ে এই বিজ্ঞপ্তিটি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে পাঠান। নির্বাচন নিয়ে কি ভাবছে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করি নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে, যতই দেরি হবে তত দেশের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচন দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা প্রমাণিত যে গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম পন্থা, আর যখন গণতন্ত্র ভালো হবে তখন জনগণের সঙ্গে সম্পর্কটা ওতপ্রোত হবে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেসব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়।
নির্বাচন ও অন্তর্বর্তী সরকার নিয়ে জামায়াত আমিরের বার্তা। আগামী জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক দল সহ সব পর্যায়ের অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে। এরপর যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় দিতে হবে। শুক্রবার 27 সেপ্টেম্বর সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে রুকুন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বছরের পর বছর দেরি করলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে অথবা তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। তিনি আরো বলেন, রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রস্তাব দেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া এবং একজন কাওমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা সদস্য হত্যা সহ দেশের সব হত্যাকাণ্ড এবং মাস্টারমাইন্ডদের বিচারের আওতার আনার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, হত্যাকাণ্ডের বিচার না হলে আবারও জালিমদের আগমন ঘটতে পারে। শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, গেল 15 বছরের আওয়ামী লীগ শাসন আমলে রাষ্ট্রের কোনো নাগরিক লুটপাট ও জুলুমের বাইরে ছিলেন না। এর ফলে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। এছাড়া তিনি দাবি করেন, জামায়াতের উপর স্টিম রোলার চালানো হয়েছে। পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জামায়াতকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। যারা সারা জীবন ইসলামে দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধে ইসলাম অবমাননার কথিত অভিযোগ আনা হয়েছে। বর্তমান সরকার ওই সব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে একটি বিচারিক কার্যক্রমের সূচনা করবে বলেও তিনি আশা করেন। উল্লেখ্য, বিগত 15 বছরের এই প্রথমবারের মতো জামায়াত ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে প্রকাশ্যে রুকুন সম্মেলন অনুষ্ঠিত হলো। রুকুন সম্মেলনকে কেন্দ্র করে মহানগরীর ও জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। এর আগে 2010 সালে নগরীর শিববাড়ি মোড়ে প্রকাশ্যে মহাসমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপরে প্রকাশ্যে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি খুলনা জামায়াত। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির গুরুত্বপূর্ণ 3 সংগঠন। আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব স্লোগান সামনে রেখে সারা দেশে যৌথ কর্মী সভা করার উদ্যোগ নিয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ 3 সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার 28 সেপ্টেম্বর থেকে তৃণমূল পর্যায়ে এ কর্মসূচি শুরু হচ্ছে। 2 দিনের এ কর্মসূচির প্রথম দিনে এই 3 সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা সভা কিংবা কর্মী সভা করা হবে। আর দ্বিতীয় দিনে বিএনপির আগামী দিনের রাষ্ট্র সংস্কারের কর্মসূচির লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।